আগামীকাল যেন গোটা ভারতবর্ষটাই উঠে চলে আসছে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে। সেই ঐতিহাসিক ব্রিগেড প্যারেড গ্রাউন্ড আর একটা যুগ পরিবর্তনের সাক্ষী থাকতে চলেছে। কিন্তু এই যে গোটা ভারতবর্ষটা ওখানে উঠে চলে আসছে কেন বলছি, তার কারণ আমরা সকলেই জানি যে শপথ গ্রহণ অনুষ্ঠানে, মানে বিজেপি সরকার গঠিত হলে তার শপথ গ্রহণ অনুষ্ঠানে যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেখানে উপস্থিত থাকবেন, সেটা তিনি তার এখান থেকে যে নির্বাচনী প্রচারের যে শেষ জনসভাটা ছিল সেই জনসভাতে তিনি ঘোষণা করে গেছিলেন এবং তিনি কথা রাখতে চলেছেন। এবং তার সাথে শুধু তাই না, তিনি শুধু একা নন, তার বলতে গেলে প্রায় গোটা ক্যাবিনেট এবং আরো পশ্চিমবঙ্গে তো ভারতীয় জনতা পার্টির সরকার কালকে তৈরি হচ্ছেই। আজকে তার মুখ্যমন্ত্রী বাংলার মুক্তিসূর্য, একটি জাতির, হিন্দু জাতির উদ্ধারকর্তা, আলোর দিশারি, যাই কিছু বিশেষণ দিই না কেন খুব কম হবে। এবং গত 10 বছর যদি দেখা হয় তাহলে বাংলার একমাত্র ক্রাউড পুলার, তা সেই সরকার তো গঠন হচ্ছেই কালকে। তারও ক্যাবিনেটের বিশেষ কিছু অংশ শোনা যাচ্ছে সেখানে শপথ গ্রহণ করবেন। কিন্তু তার থেকে ইম্পর্টেন্ট, আরো 21টা বিজেপি শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রী, উপমুখ্যমন্ত্রী, সঙ্গে বিজেপির আরো বহু বড় বড় কর্মকর্তা বিভিন্ন রাজ্যের, তারা উপস্থিত থাকছেন। কিন্তু এটা কি শুধুই একটি বর্ণময় উপস্থিতি মাত্র? এটাই হচ্ছে এই এপিসোডের প্রধান আলোচনার বিষয়। নমস্কার, মানুষের ভাষায় আপনাদের সকলকে স্বাগত। আমি প্রবীর রায়চৌধুরী আপনাদের সাথে। যন্ত্রণা, উদ্বেগ যেমন একদিন এই মানুষের ভাষার পর্দা থেকে, এই এপিসোডগুলো থেকে, এই আপনাদের কমেন্ট বক্সগুলো থেকে আমরা সকলে মিলে ভাগ করে নিয়েছি। আমাদের উদ্বেগ, আমাদের আশঙ্কা, আমাদের শুভ ইচ্ছা যে হ্যাঁ, যুগ পরিবর্তন হোক, এই অধর্মের নাশ ঘটুক, ধর্মের স্থাপন ঘটুক। আপনাদের অসংখ্য কমেন্ট, সেই মনের ভিতরের আকুতিটা এই কমেন্ট বক্সে জমা পড়তো, আর সারা রাত বিনিদ্র রাত্রি জেগে আমি সেইগুলো বসে বসে পড়তাম আর ভাবতাম যে হে ঈশ্বর, এই অন্ধকারের অবসান ঘটাও, এই অন্ধকার যুগের অবসান ঘটাও, এত মানুষের এত আকুতি, এত চোখের জল ব্যর্থ হতে দিও না। হ্যাঁ, ঈশ্বর সর্বশক্তিমান ঈশ্বর, তাকে আপনি যে নামে, যে রূপে আপনি দেখেন বা ডাকেন না কেন, সেই সর্বশক্তিমান ঈশ্বর সমস্ত মানুষের আজকে আশা পূরণ করেছেন। কিন্তু এই যে গোটা ভারতবর্ষের সমস্ত বিজেপি শাসিত মন্ত্রীরা, বিজেপি শাসিত রাজ্যের যে মুখ্যমন্ত্রীরা, উপমুখ্যমন্ত্রীরা, সমস্ত আরো তারা যে এখানে উপস্থিত হচ্ছেন, এটা একটা বার্তা। কিসের বার্তা? এটা হচ্ছে বার্তা, এটা সেই বার্তা যারা ভারতবর্ষকে টুকরো টুকরো করতে চায়। এটা তাদের প্রতি বার্তা। দেখে রাখো, সেই মাসুদ আজাহারদের প্রতি বার্তা, যাকে অপারেশন সিন্দুরে আমি বারবার প্রত্যেক এপিসোডে বলি, তার ওই সিনটাকে, ওই ভিডিওটাকে বারবার রিপিট করে করে দেখবেন। মাসুদ আজাহার ভারতের অন্যতম প্রধান শত্রু, তার ফ্যামিলির দশা ভারতবর্ষ কি করেছে অপারেশন সিন্দুরে। চোখ তুলে তাকানোর ফল কি হয়, হিন্দুদের প্রতি চোখ তুলে তাকানোর ফল কি হয়, তার সাক্ষী হচ্ছে অপারেশন সিন্দুরের বিজয়। এবং সেই বিজয় দিবস সদ্য গতকাল আমরা পালন করেছি। আর সেই পেহেলগাঁওয়ে ঠিক যেভাবে বেছে বেছে আমি আগের এপিসোডে বলেছিলাম, আগের কয়েকটা এপিসোডে, যে প্রায় নির্বাসন করে, বস্ত্রহীন করে চেক করে সে হিন্দু কিনা তাকে হত্যা করা হয়েছিল, তার উপযুক্ত শিক্ষা পাকিস্তান পেয়েছিল। তেমনি যারা এই ভারতবর্ষের দিকে, হিন্দুদের দিকে চোখ তুলে তাকাতে চায়, তারা এটাও দেখুক
ওই ছবিটাকে, যেটা ভারতবর্ষের সমস্ত গর্বিত ভারতবাসীর মনের মণিকোঠায় স্থান নিয়ে রেখেছে, ঘরের দেওয়ালে টাঙান আর না টাঙান, পাকিস্তান ভারতের কাছে আত্মসমর্পণ করছে 1971 সালে। পৃথিবীর ইতিহাসে বৃহত্তম কোন সৈন্যবাহিনীর আর একটি দেশের সৈন্যবাহিনীর কাছে আত্মসমর্পণ, হাঁটু গেড়ে অস্ত্র ফেলে দিয়ে মাথা নিচু করে। সে দৃশ্য আপনাদের দেখিয়েছিলাম অন্য এপিসোডে। এই প্রসঙ্গে এর মধ্যে আসলো কেন? কালকে শপথ গ্রহণ হবে, এত আনন্দ সমারোহ, তার মধ্যে এই প্রসঙ্গটা আসছে কেন? তার মানে এটাই তো আসল প্রসঙ্গ, এটাই তো চলছিল না। সে ক্ষমতা তাদের নেই। ভারতবর্ষে ব্রহ্মাস, রাফেল, স্থল, জল, নৌ, কোন সেনার সাথে লড়ার ক্ষমতা ওদের ওই কলা গাছের ভেলা আর চায়না ড্রোনের নেই। প্রমাণ হয়ে গেছে, বারবার হয়ে গেছে প্রমাণ। ফলবশত কি ডিপ স্টেট বা অন্তর্লীন ভাবে, যারা ওই ভাষাটা বোঝেন না বা ওইটার সাথে পরিচিত নন, সেই সিস্টেমটার সঙ্গে হোয়াট ইজ ডিপ স্টেট, তাদের জন্য সরল করে বলি, ধীরে 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 অনুপ্রবেশ ঘটিয়ে, বিদেশি অনুপ্রবেশ ঘটিয়ে তারা এখানে এদেশের মানুষের মতো সেজে থেকে এদেশের মানুষের সঙ্গে মিশে কাগজপত্র তৈরি করে, যাকে বলে আইডেন্টিটির বিভিন্ন রকম কাগজপত্র তৈরি করে রাষ্ট্র ক্ষমতাকে বিকল করে দেওয়া, সেটা জাল টাকা ছড়িয়ে দিয়ে, অস্ত্র ছড়িয়ে দিয়ে, মাদক ছড়িয়ে দিয়ে, সমস্ত রকম যা যা কিছু ভাবে একটা রাষ্ট্রশক্তিকে মানে অচল করে দেওয়া যায়, সেটাকেই বলা হয় ডিপ স্টেট বা চক্রান্ত, যাই কিছু বলুন না কেন আপনারা। এটা নিয়ে বিস্তারিত বই আছে পড়ার জন্য, সবাই পড়তে পারে। এখানে কি অবস্থা হয়েছিল? এখানে যে অবস্থাটা হয়েছিল, বাংলাদেশ ছিল ওখানে, পাকিস্তান ছিল ওখানে, এত অকৃতজ্ঞ সেই বাংলাদেশের সেই মানুষগুলো যারা ভুলে গেছে যে এই ভারতবর্ষের সেনাবাহিনী যদি সেদিনকে এই মুক্তিযোদ্ধায় না থাকতো, তাহলে ওই উর্দু ভাষাই হতো ওই বাংলাদেশের ভাষা, যেটা এখানে আবার পশ্চিমবঙ্গে আর একজন ভেবেছিলেন, এখানকার ওই স্বৈরাচারী মানে নরকসম সরকারটি একজন বলেছিলেন এখানেও নাকি উর্দুই হবে প্রধান ভাষা, এখানেও সংখ্যাগরিষ্ঠ হয়ে যাবে মুসলিম সমাজ। ভারতবর্ষে রাজ্যে রাজ্যে, প্রতিটি রাজ্যে হিন্দু, মুসলমান, শিখ, খ্রিস্টান, জৈন সবাই আছে। এবং আশ্চর্যের বিষয়টা কি জানেন? পাকিস্তানের থেকে বেশি জনসংখ্যা সমৃদ্ধ মুসলিম এই ভারতবর্ষে বাস করে, এবং রাষ্ট্রবাদী সেই সমস্ত মুসলিমদের অবদান অস্বীকার করবার নেই। তাদের মধ্যে পড়েন এপিজে আব্দুল কালাম, এই সদৃশ মানুষজন, গুণী মানুষ, যা আমাদের সেনাতে যেমন আছে, আমাদের সাহিত্য, সংস্কৃতি, সমস্ত জায়গায়, বিজ্ঞান, সব ক্ষেত্রেই আছে। কিন্তু এখানটাতে হয়ে গেছিল অন্য ঘটনা। এখানে তাদের সাথেও ওই সেই স্বৈরাচারী সরকারটা ন্যায় করেনি, চিটিং করেছে। এখানকার ভারতীয় যারা ভারতকে ভালোবাসে, খেলায় জিতলে পাকিস্তানের পতাকা ওড়ায় না, বাজি ফোটায় না, তাদের কথা বলছি। তাদের ক্ষেত্রে, সেক্ষেত্রে, এবং সবচেয়ে বড় চ্যালেঞ্জের জিনিস যেটা, সেটা হচ্ছে এই বাংলাদেশি অনুপ্রবেশ, মায়ানমার থেকে রোহিঙ্গার অনুপ্রবেশ, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। সঙ্গে লুকিয়ে থাকবে সেখানে স্লিপার সেল, জঙ্গি অনুশীলন, এবং তাদের মূল উদ্দেশ্য হচ্ছে ভারতের রাষ্ট্রযন্ত্রকে স্থবির এবং অকেজ করে দেওয়া। কখনো মালদায় জাল নোট ধরা পড়া, কখনো বসিরহাট সীমান্ত থেকে, কখনো ওই 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 বারবার যে নামগুলো আমি বারবার বলি, কখনো হিঙ্গলগঞ্জ, কখনো সন্দেশখালী, কখনো মগরাহাট, কখনো কুলতলি, কখনো কাকদ্বীপ, কখনো ওই যেটাকে বলে বসিরহাট সংলগ্ন অন্যান্য যে জায়গাগুলো, টাকি, হাসনাবাদ, এই সমস্ত জায়গাগুলোতে সমস্ত ঘাঁটি গেড়ে বসে আছে। আশ্চর্যের বিষয় হচ্ছে, আপনাদের বলেছিলাম আগের একটা স্ট্যাটিস্টিক্স তথ্য, এটা নিয়ে গবেষণা হওয়া উচিত। আগামী যে সোনার বাংলা সরকার হচ্ছে, তাদের কাছে অনুরোধ থাকছে, এসআইআর ডাটা, যে মোটামুটি ধরে নেওয়া যায় 7 কোটি প্লাস মানুষের, যে 7 কোটি 60 লক্ষ মানুষের যে
এসআইআর হলো, তার মধ্যে থেকে প্রথম 63 লক্ষ বাদ, এবং তারপরে 27 লক্ষ, মোট 90 লক্ষ যে বাদ গেছে গেছে, তার মধ্যে 63 লক্ষ তো মৃত, ডুপ্লিকেট ইত্যাদি, ওর তো আর কোনো ফেরার চান্স নেই। তারপরেও যে অ্যাপেলেট ট্রাইব্যুনাল করেছে সামান্য সামান্য কিছু, সেগুলো সমাধান হচ্ছে, সেটা নিয়ে এইখানকার আলোচনার বিষয় না। কিন্তু আমার বক্তব্য হচ্ছে এই, ভোটার তালিকা যেটা, সেই তালিকার বাইরে, সেটা তো আমাদের মূল জনসংখ্যা, যেটা আমরা স্ট্যাটিস্টিক্স দেখতে পাচ্ছি চোখের সামনে, কিন্তু ওই কুচবিহার থেকে কাকদ্বীপ পর্যন্ত বনে জঙ্গলে, মাঠে ঘাটে, বাঁশ বাগানে, আখের খেতে, জলের ভেড়িতে, এই সমস্ত জায়গাতে ঘাঁটি গেড়ে বসে আছে অসংখ্য অনুপ্রবেশকারী বিদেশি মানুষজন, যাদের ডেটা কিন্তু ওই ভোটার লিস্টে ছিল না, তাদের এসআইআর এর প্রয়োজনও নেই, তাদের কাজ হচ্ছে এখানে থাকা, এবং থেকে এই যে যারা আরো মানে দেশের যে ক্ষতি করতে চায়, যে সংগঠনগুলো, যেমন যে পার্টিগুলো, তাদেরকে সাপোর্ট করা, তাদের সাপোর্ট নেওয়া, ভাইস ভার্সা করে পুরো অরাজক পরিস্থিতি তৈরি করে দেওয়া। তার আসল চিত্র ফুটে উঠেছিল বাংলাদেশ ইলেকশনের পরে, যেটা আমি বারবার আপনাদেরকে অনেকবার দেখিয়েছি। এই সমস্ত সীমান্তবর্তী জেলাগুলোতে জামাতের 68টা আসন জয়, এবং আমাদের পশ্চিমবঙ্গের এই সমস্ত বাংলাদেশ সীমান্ত খোঁজ করে দেখুন, ওখানেই ওই সীমান্তবর্তী অঞ্চলগুলোতেই জামাতের বারবারন্ত, আল কায়দা, কি যেন হুজি নাকি বলে সেটা, আর আইসিস, এই সমস্ত শক্তি সেখানে সক্রিয়। ফলত এই যে আগের এপিসোডটায় বললাম যে শুভেন্দু অধিকারী যে শুধুমাত্র মুখ্যমন্ত্রী হলেন তাই না, তিনি মানুষকে, পশ্চিমবঙ্গে বাঙালি মানুষকে, হিন্দু মানুষকে চিনতে শেখালেন যে এই শেষ সুযোগ, না হলে তোমরাও থাকবে না, দেশটাও থাকবে না, মানে পশ্চিমবঙ্গটা দেশে থাকবে না। তিনি কিন্তু সেটা ভাবতে শেখালেন, এবং চিৎকার করে করে প্রত্যেকটা জনসভায় তিনি সেটা বললেন। সেটা মানুষ যখন বুঝলো, যখন মানুষ দেখলো একের পর এক মন্দির তালা মারা, যেগুলো আমরা আগের এপিসোডে দেখিয়েছি, কিভাবে উল্লাস প্রকাশ করে মানুষ এই ভোটের রেজাল্টের পরে মন্দিরের তালা খুলছে, স্কুলের তালা খুলছে, এই দৃশ্যগুলো আমরা দেখলাম। আমরা বইতে পড়তাম এর আগে যে স্বৈরতন্ত্র কেমন হয়, স্বৈরতন্ত্রের বৈশিষ্ট্যগুলো কি কি, এগুলো পড়তাম। যে শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দেওয়া, যাতে পরবর্তী প্রজন্ম মাথা তুলে প্রতিবাদ না করতে পারে। আমরা পড়তাম সাহিত্য সমাজকে কুক্ষিগত করে ফেলা। এই যে আগামীকাল 25শে বৈশাখ রবীন্দ্রনাথের জন্মদিন, এবং আমরা রবীন্দ্র জয়ন্তী পালন করি, সেই রবীন্দ্রনাথ আমার কাছে মনে হয় নিজেই একটা বিশ্ব ব্রহ্মাণ্ড। তার সমাজ চেতনা, তার শিক্ষা চেতনা, তার মানে নারী প্রগতির ক্ষেত্রে তার একের পর এক বিভিন্ন সৃষ্টি, সামগ্রিক সমাজে আমি বলবার কেউ নেই, এইটুকুও বলেছি, এটুকুও ধৃষ্টতা। মোট কথা, রবীন্দ্র চেতনাকে নিয়ে এগিয়ে চলা একটি জাতি, সেই জাতিটাকে ভেঙে গুঁড়ো গুঁড়ো করে দিয়েছিল, যেখানে চোখের সামনে বসে বাংলার মানুষকে দেখতে হয়েছিল জিহাদি রবীন্দ্রনাথের ছবি পোড়াচ্ছে, মা কালীকে প্রিজন ভ্যানে উঠতে হচ্ছে, দুর্গা মূর্তি এসে ভেঙে দেওয়া হচ্ছে, দুর্গা দালান সহ বাড়ি ভেঙে গুঁড়িয়ে মাটিতে মিশিয়ে দেওয়া হচ্ছে, সেখানে গেস্ট হাউস উঠছে, সেখানে সুইমিং পুল হচ্ছে, সেখানে বার হচ্ছে, সব হচ্ছে। এখন এই রকম একটা সিচুয়েশনের মধ্যে আগামীকালের সরকার গঠন, তাহলে সেটা, এই যে বলছিলাম যে এত মন্ত্রীরা, এত প্রধানমন্ত্রী থেকে শুরু করে সব মুখ্যমন্ত্রীরা এখানে আসছেন কেন, এটা বার্তা যে এটা ভারতবর্ষ ছিল, আছে, থাকবে, এবং সদর্পে থাকবে। এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজকে তার ভাষণে বলেছেন, আসাম সীমান্তে সেখানে বিজেপি সরকার, সীমান্ত পুরো সিল, ত্রিপুরা সিল। এবার পড়েছিল এই পশ্চিমবঙ্গ, যেখানে হাজার হাজার কিলোমিটার
সীমান্তে তা মানে কোনো তার কাঁটা দিতেই, ফেন্সিং দিতেই দেয়নি। এবং সেখানে নানান ধরনের এই যে অনুপ্রবেশ, সেই অনুপ্রবেশটা এবার প্রায় অসম্ভব জায়গায় চলে যাবে, এটা অমিত শাহ আজকে বলেছেন। এবং সেই যোগ্য নেতৃত্ব যে শুভেন্দু অধিকারী প্রত্যেকটা জনসভাতে এই বিষয়টাকে উল্লেখ করতেন, অনুপ্রবেশ অনুপ্রবেশ অনুপ্রবেশ। তাহলে এরা কারা? আজকে টিএমসি কে সাপোর্ট করা, টিএমসি কে প্রথমত আমি অনেকগুলো এপিসোডে বলেছি ওই দলটাকে ব্যান করতে হবে, তার কারণ ওই পাকিস্তান এবং বাংলাদেশের একটা রেপ্লিকা সরকার তারা এখানে চালাচ্ছিল, রাষ্ট্রবিরোধী দেশদ্রোহী একটা সরকার চালাচ্ছিল। ওই স্লোগানকে ব্যান করতে হবে, জয় বাংলা, ওটা বাংলাদেশের স্লোগান। ওই প্রতীককে ব্যান করতে হবে, সব শুদ্ধ দেশটা, দলটিকে নিষিদ্ধ ঘোষণা করতে হবে। এত সত্ত্বেও এর পাশে একটা জিনিস দেখে অবাক হয়ে গেছিলাম, সেটা আপনাদের সামনে তুলে ধরছি। বাংলাদেশ থেকে অত্যাচারিত হয়ে, সেই পাকিস্তানিদের কাছ থেকে অত্যাচারিত হয়ে যে সমস্ত হিন্দু মানুষজন সেই 71 এবং তৎপরবর্তীকালেও এই দেশে ছুটে এসেছেন, তাদের মধ্যে দেখে অবাক হয়ে যেতাম যে বহু 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 মানুষ ওই তৃণমূল কংগ্রেসকে আবার সাপোর্ট করে, যারা ওইখানকার জামাতের একটা রেপ্লিকা বা জেরক্স কপি। তারা কি করে পেরেছিল? এইটা একটা আশ্চর্য গবেষণার বিষয় হতে পারে। এটা ওখানে অত্যাচারিত হয়ে এখানে আসলে, এসে এবার এখানে তুমি ওই সেই যাদের কাছে অত্যাচারিত হলে তুমি তাদের সদৃশ একজনকে সাপোর্ট করছো। আজকে তারা কিন্তু কোথাও যায়নি, এখানেই থেকে গেছেন তারা। শুনতে যতই তিক্ত লাগুক না কেন, যতই গলার কাছ পর্যন্ত নিম পাতা উঠে আসুক না কেন, এটা বাস্তব। কাজেই আগামী দিনে যে সরকার তৈরি হচ্ছে, কাল সকালবেলা আজকে যখন ওই স্বৈরাচারী নেত্রীর নেম প্লেটটা নবান্ন থেকে খুলে ফেলা হচ্ছে, সেই দৃশ্য মানুষ মানে ঈশ্বরকে দর্শন করবার মতো করে এতটা আনন্দ অনুভূতি নিয়ে দেখছে, যখন দেখছে ওই স্বৈরাচারী এক নেতা, যার ওই বিশাল বাড়ি লৌহ প্রাচীর দিয়ে ঘেরা থাকতো, সেখান থেকে একে একে সমস্ত সরে যাচ্ছে। মানুষ যেন দেখছে ঈশ্বরকে দর্শন করছে, ঐশ্বরিক দৃশ্য। ওই স্বৈরাচারী নেত্রী তার রাস্তা থেকে যখন লোহার অটোমেটিক সমস্ত ওই গার্ডরেল ফার্ডরেল ইত্যাদি উঠে চলে যাচ্ছে, আজকে যখন কলকাতা পুলিশ সমস্ত ওয়াকি টকি টকি সমস্ত নিয়ে বেরিয়ে চলে যাচ্ছে, মানুষ এর থেকে আনন্দ বোধহয় কিচ্ছু পাচ্ছে না। দেখে মনে হচ্ছে সেই হীরক রাজার দেশে সত্যজিৎ রায়ের সেই স্বৈরাচারীর মূর্তিকে টেনে ফেলে দিচ্ছে মানুষ, জনতা। এটা গণতান্ত্রিক উপায় তাকে ভেঙে চুড়ে তছনছ করে দিল, ওই সাম্রাজ্যকে, অপশাসনকে। তাই বলছি, এই ভারতবর্ষ, এই যে আমরা সবাই একত্রিত, গঙ্গোত্রী থেকে গঙ্গাসাগর পর্যন্ত একত্রিত রাষ্ট্রবাদী সরকার, এটা কিন্তু প্রতীক, হুঁশিয়ারি। কিন্তু এবার আর পালাতে দেওয়া হবে না। সব সিল করে এই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, এই কথাটা কতদিন ধরে আশা করেছিলাম যে মুখ দিয়ে বলবো, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, তিনি যে প্রতিশ্রুতি দিয়েছেন, নরেন্দ্র মোদী, অমিত শাহ, এনারা যে প্রতিশ্রুতি দিয়েছেন, এনারা যা প্রতিশ্রুতি দেন তা না করে দেখান, এই আশাটুকু রাখবো। আর সরকারের কাছে ওই প্রার্থনাটুকু সারা বাংলার মানুষের পক্ষ থেকে থাকবে যে ওই বাগান, যে বাগানটা 20 বৃক্ষ 20 আগাছায় ভর্তি হয়েছিল, সেই বাগান পুরোপুরি পরিষ্কার করে খুঁড়ে একদম ওই শিকড় উপড়ে উপড়ে ফেলে দিতে হবে ওগুলোকে। না হলে ওই পুরো ভালো ধান চাষ করা যাবে না, কারণ ওই শিকড় শুদ্ধ 20 বৃক্ষ উপড়ে ফেলে দিতে হয়, না হলে ওই গোড়া থেকে আবার গজাবে রক্ত বীজের মতো। শুধু দর্শকবৃন্দ, আপনারা আপনাদের সুচিন্তিত মতামত জানান। এক বড় আনন্দের মুহূর্ত।
আমরা ভেবেইছিলাম যে এই জীবদ্দশায় কি অন্তত দেখে যেতে পারবো এই দৃশ্য। অনেকেই ভেবেছিলেন, অনেক বর্ষিয়ান দর্শক কমেন্টে লিখছেন যে এই জীবদ্দশায় সত্যিই কি আর দেখে যেতে পারবো এই পাপের অবসান। ঈশ্বর সেই সুযোগ করে দিয়েছে আমাদের। কাজেই আমাদেরও দায়িত্ব আছে, শুধু সরকার না, প্রতিটি মানুষের দায়িত্ব আছে আমাদের এবার, রাষ্ট্রবাদী মানুষের, দেশকে রক্ষা করবার, এবং সেইটা সরকারি নিয়মে সংবিধানকে মেনে আমরা দেখিয়ে দেব একটা সত্যি সোনার বাংলা আমরা গড়ে তুলতে পারি। শুধু দর্শকবৃন্দ, আপনারা একটু সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন, আর হাত খুলে কমেন্ট লিখুন। এই এক ঐতিহাসিক মুহূর্ত, এই ঐতিহাসিক মুহূর্তে আপনাদের কমেন্টগুলো চিরস্থায়ী হয়ে থাকুক, এবং শেয়ার করুন, আরো অনেকের মানুষের মধ্যে ভাগ করে নিন আপনারা। আপনাদের সঙ্গে আবার দেখা হবে সামনের এপিসোডে। আপনারা নজর রাখুন মানুষের ভাষার পর্দায়। মানুষের ভাষা সবার মনের কথা বলে। নমস্কার।